হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নিশা। আর সবাইকে বলে রাখি, আমি নিট 2026-এর অ্যাসপাইরেন্ট। এখানে সেলফ স্টাডি করছি আর কিছুটা হেল্প নিচ্ছি টেলিগ্রাম থেকে। তো ডেইলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, স্টাডি ব্লগ, আর কিছু কিছু চ্যাপ্টারের শর্ট ট্রিক্স, শর্ট টিপসগুলো শেয়ার করব। তো তোমরাও জানাতে পারো তোমরা কিভাবে প্রিপারেশান করছো। আর তো সবাইকে দেখার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যেও। তো আজকে স্টার্ট করছি বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার লিভিং ওয়ার্ল্ড থেকে। তো চলো সায়েন্টিস্টটা প্রথমে পড়ে নিই, সায়েন্টিস্টের সম্পর্কে, তারপরে মেন চ্যাপ্টারে ঢোকা যাক। তো ফার্স্টেই পড়বো আর্নস্ট মেয়ার সম্বন্ধে। 1904-এ জন্ম, 2004-এ মৃত্যু, মানে 100 বছর বেঁচেছিলেন। তো 5ই জুলাই জন্ম হয়েছিল 1904-এ ইন কেমটেন, জার্মানি। আর্নস্ট মেয়ার দ্য হার্ভার্ড ইউনিভার্সিটি ইভলিউশনারি বায়োলজিস্ট হু হ্যাজ বিন কল্ড দ্য ডারউইন অফ 20th সেঞ্চুরি। এটা মনে রাখতে হবে যে ডারউইন অফ 20th সেঞ্চুরি কাকে বলা হয়, আর্নস্ট মেয়ারকে। বাস ওয়ান অফ দ্য 100 গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ অল টাইম। মেয়ার জয়েন হার্ভার্ড ফ্যাকাল্টি of Arts and Sciences in 1953 and retired in 1975। তাহলে সে জয়েন করেছিল 1953-তে অ্যান্ড রিটায়ার্ড হয়েছিল 1975-এ। অ্যাজুমিং দ্য টাইটেল আলেকজান্ডার অ্যাগারিস প্রফেসর অফ দ্য জুলজি মার্টস থ্রু আউট হিজ নিয়ারলি 80-year careers. His research spanned ornithology, taxonomy, zoogeography, evolution, systematics, and the history and the philosophy of biology. The almost single-handedly made the origin of species diversity the central question of the evolutionary biology that it is today. He also pioneered the currently accepted definition of a biology species. Meyer was awarded the 3 prizes widely regarded as the triple crown of biology। তাহলে এটা আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ট্রিপল ক্রাউন অফ বায়োলজি কাকে বলা হচ্ছে, আর্নস্ট মেয়ারকে। তাহলে কেন বলা হচ্ছে, দ্য বালজান প্রাইজ ইন 1983, দ্য ইন্টারন্যাশনাল প্রাইজ ফর বায়োলজি ইন 1994 অ্যান্ড দ্য ক্যাফোর্ড প্রাইজ ইন 1999। মেয়ার ডাইড অ্যাট দ্য এজ অফ 100 ইন দ্য ইয়ার 2004। তাহলে কি বলেছে, তাহলে 100 বছর বয়সে মেয়ার আর মৃত্যুবরণ করেছিলেন। তাহলে কি 2004-এ মারা গিয়েছিলেন আর 1904-এ তার জন্ম। আর ডারউইন অফ 20th সেঞ্চুরি বলা হয় আর্নস্ট মেয়ারকে, ট্রিপল ক্রাউন অফ বায়োলজি বলা হয় তাকে। আর তিনি 100 বছর বেঁচেছিলেন। বালজান প্রাইজ পেয়েছিলেন 1983, ইন্টারন্যাশনাল প্রাইজ ফর বায়োলজি 1994, ক্যাফোর্ড প্রাইজ পেয়েছিল 1999, আর ডায়েট হয়েছিল 100 ইয়ারে, আর ইয়ারটা ছিল 2004। ফার্স্টে কি নোটসগুলো পড়ে নেব। তাহলে নাজার, NGR, তাহলে এর সম্বন্ধে কি বলবো, নন ডিফাইনিং ফিচার হচ্ছে কোনটা কোনটা, গ্রোথ আর রিপ্রোডাকশান। এটা তোমরাও কি পয়েন্ট করে রাখতে পারো, খুবই ভালো হবে। তাহলে এটা মনে রাখবো নাজার। তাহলে কি বলেছে, নন ডিফাইনিং ফিচার সবসময় মনে রাখবো কি, গ্রোথ আর রিপ্রোডাকশান। তাহলে ডিফাইনিং ফিচার আর যা রয়েছে সবগুলো ডিফাইনিং ফিচার। আর হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশান ফাঙ্গি স্পোর্টসের মাধ্যমে করবে, ইস্ট হাইড্রা বাডিং, আর প্ল্যানেরিয়া হচ্ছে ট্রু রিজেনারেশন। ইন সিস্টেমেটিক্স হুইচ 2 প্রসেস আর ইনক্লুডেড। সিস্টেমেটিক্সের মধ্যে 2টো প্রসেস ইনক্লুডেড থাকে, একটা হচ্ছে ট্যাক্সোনমি আর একটা হচ্ছে ফাইলোজেনি। প্লান্ট গ্রো হয় থ্রু আউট লাইফ, প্লান্টটা গ্রো হয় থ্রু আউট লাইফ, কিন্তু অ্যানিম্যাল আপ টু সার্টেন এজ পর্যন্ত গ্রো হয়। গ্রোথ ইনসাইট হচ্ছে ডিফাইনিং ফিচার। তো মেইন শুরু করা যাক চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড। তাহলে হোয়াট ইজ লিভিং প্রথমে পড়ছি। হাউ ওয়ান্ডারফুল ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড। দ্য ওয়াইড রেঞ্জ অফ লিভিং
living types in amazing, the extraordinary habitats in which with friend living organisms, be it cold mountains, deciduous forest, oceans, freshwater lakes and desert or hot spring. তাহলে কি বলেছে, দ্য ওয়াইড রেঞ্জ অফ লিভিং টাইপস অ্যামেজিং। তাহলে কি বলেছে, দ্য এক্সট্রা অর্ডিনারি হ্যাবিটেটস ইন হুইচ উই ফাইন্ড লিভিং অর্গানিজম, বি ইট কোড মাউন্টেন্স। তাহলে লিভিং অর্গানিজমের মধ্যে কী কী পড়বে, মাউন্টেন থাকবে, ফরেস্ট থাকবে, ওশিয়ান থাকবে, ফ্রেশ ওয়াটার লেকস থাকবে, ডেজার্ট থাকবে, হট স্প্রিং থাকবে। লিভ আস স্পিচলেস, দ্য বিউটি অফ আ গ্যালোপিং হর্স, বিউটি অফ দ্য গ্যালোপিং হর্স অফ দ্য migrating birds, the valley of flowers of the attracting shark evokes and deep sense of the wonder, the ecological conflict and cooperation among members of a population and among population of a community, or even the molecular traffic inside a cell make us deeply reflect on what indeed is life. The question has to implicate questions within it. The first is a technical one, and the sixth answer to what living is as opposed to the non-living, and the second is a philosophical one, and six answer to what the purpose of a life is. As scientists, we shall not attempt answering the second question. We will try to reflect on what is living. তাহলে কি বলেছে, লিভিং অর্গানিজম গ্রোথ ইজ ডিউ টু, তাহলে দুটো কারণে হচ্ছে কি কি, একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক সাবস্টেন্স আর একটা হচ্ছে অ্যাপোপ্লাজমিক সাবস্টেন্স, যার মধ্যে কি হবে, এক্সাম্পল হবে বোন আর কার্টিলেজ, যার মধ্যে থাকবে বোন আর কার্টিলেজ। তাহলে ফার্স্টেই তারপরে পড়ছি কি, হোয়াট ইজ লিভিং, লিভিংটা কি আসলে। ওয়েন উই ট্রাই টু ডিফাইন লিভিং উই conventionally look for distinctive characteristics. তাহলে distinctive characteristic মানে হচ্ছে কি, এখানে ক্যারেক্টারিস্টিক কনসিয়াসনেসকে বোঝাচ্ছে, মানে কনসিয়াসনেসের সম্বন্ধে বোঝাচ্ছে। এক্সিবিটেড বাই লিভিং অর্গানিজম গ্রোথ, রিপ্রোডাকশন, এবিলিটি টু সেন্স এনভায়রনমেন্ট অ্যান্ড মাউন্ট আ সুইটেবল রেসপন্স কাম টু আওয়ার মাইন্ড immediately as unique features of living organism. One can add a few more features like metabolism, ability to self-replicate, self-organize, interact, and emergence to this list. Let us try to understand each of these. All living organism grow. তাহলে কি বলেছে, all living organism কি করতে পারে, গ্রো করতে পারে। ইনক্রিজ ইন মাসেস অ্যান্ড ইনক্রিজেস নাম্বার, তাহলে কিভাবে গ্রো করবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইনক্রিজ ইন নাম্বার অ্যান্ড ইনক্রিজ ইন mass of individuals are twin characteristic of growth. Growth twin characteristic ki increase in mass and increase in number. A multicellular organisms A multicellular organism grows by cell division in plants. This growth by cell division occurs continuously throughout their lifespan. In animal, this growth is seen only up to a certain age. However, cell division occurs in certain tissue to replace lost cells. Unicellular organism grow by cell division. তাহলে unicellular organism কি বলেছে, ইউনিসেলুলার অর্গানিজম গ্রো বাই সেল ডিভিশন। তাহলে ইউনিসেলুলার অর্গানিজমগুলো গ্রো করবে কিসের মাধ্যমে, সেল ডিভিশনের মাধ্যমে। ওয়ান ক্যান ইজিলি অ্যাবজর্ব দিস ইন ভিট্রো কালচার্স,
তাহলে কি বলেছে, ওয়ান ক্যান অ্যাবসর্ব ইজিলি অ্যাবসর্ব করতে পারবে কোথায়, অবজার্ভ করতে না, অ্যাবসর্ব নয় সরি, অবজার্ভ দিস ইন ভিট্রো কালচার্স বাই সিম্পলি কাউন্টিং দ্য নাম্বার অফ cells under the microscope. In majority of higher animals and plants, growth and reproduction are mutually exclusive events. তাহলে কি বলেছে, হায়ার অ্যানিমালের ক্ষেত্রে অ্যান্ড প্লান্টের ক্ষেত্রে গ্রোথ আর রিপ্রোডাকশানটা কী হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হবে। One must remember that increase in body mass is considered as growth. Non-living objects also grow if we take increase in body mass as a criterion for growth. Mountains, boulders, and sand mounds do grow. However, this kind of growth exhibited by non-living object is by accumulation of material on the surface. In living organism, growth is from inside. Growth therefore cannot be taken as a defining property of living organism. তাহলে কি বলেছে, গ্রোথ হচ্ছে ডিফাইনিং প্রপার্টি নয়। তাহলে কন্ডিশন আন্ডার হুইচ ইজ ক্যান বি অবজার্ভড, কন্ডিশন ইজ অবজার্ভ আচ্ছা, growth therefore cannot be taken as a defining property of living organism. Conditions under which it can be observed in all living organisms have to be explained, and then we understand that it is a characteristic of living systems. A dead organism does not grow. তাহলে dead organism কখনো grow করতে পারবে না। Dead organism does not grow. Dead organism does not grow. Dead organism does not grow. Reproduction likewise is a characteristic of living organism. In multicellular organism, reproduction refers to the production of progeny possessing features more or less similar to those of parents. In variability and implicity, we refer to sexual reproduction. Organisms reproduce by asexual means. Also, fungi multiply and spread easily due to the millions of asexual spores they produce. In lower organisms like yeast and hydra, we observe budding. Yeast and hydra, we observe budding. In planaria, flatworms, we observe true regeneration. কি বলেছে, তাহলে আসেক্সুয়াল স্পোর্টসের মাধ্যমে কি রিপ্রোডাকশন করবে ফাঙ্গি, আর ইস্ট হাইড্রা হচ্ছে কি বাডিং, আর প্ল্যানেরিয়া হচ্ছে ট্রু রিজেনারেশন। এটা মনে রাখতে হবে, প্ল্যানেরিয়া হচ্ছে ট্রু রিজেনারেশন। দ্যাট ইজ পারমেন্টেড অর্গানিজম রিজেনারেটস দ্য লস্ট part of its body and becomes a new organism. The fungi, the filamentous algae, the proteonema of mosses all easily multiply by fragmentation when it comes to unicellular organism like bacteria. তাহলে কি বলেছে, unicellular algae or amoeba reproduction of synthesis synonymous with growth, that is increase in number of cells. We have already defined growth as equivalent to increase in cell number or mass. Hence we notice that it single called organisms. We are not very clear about the uses of these two terms, growth and reproduction. Further, there are many organisms which do not reproduce, mules, steriles, worker bees, infertile human couples, etc. তাহলে কারা রিপ্রোডিউস করতে পারবে না, ডু নট রিপ্রোডিউস মিউলস, একটা হচ্ছে মিউলস, স্টেরাইল ওয়ার্কার বিজ, আর একটা হচ্ছে ইনফার্টাইল হিউম্যান কাপলস। হেন্স রিপ্রোডাকশন অলসো ক্যানট বি অ্যান অল ইনক্লুসিভ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম। অফকোর্স নো
non-living object is capable of reproducing of replicating by itself. Another characteristic of life is metabolism. All living organisms are made up of the chemical. These chemicals, small and big, belonging to various classes, size, functions, etc., are constantly being made and changed into some other biomolecules. These conversions and chemical reactions or metabolic reaction. There are thousands of metabolic reaction occurring simultaneously inside all living organism, be they তাহলে কি বলেছে অ্যানাবলিজম মানে হচ্ছে মেকিং, ক্যাটাবলিজম মানে হচ্ছে ব্রেকডাউন। অ্যানাবলিজম মানে হচ্ছে মেকিং তৈরি করা, আর ক্যাটাবলিজম মানে হচ্ছে ব্রেকডাউন। ক্যাটাবলিজম মানে হচ্ছে কি ব্রেকডাউন, ক্যাটাবলিজম মানে হচ্ছে ব্রেকডাউন, ক্যাটাবলিজম মানে হচ্ছে ব্রেকডাউন। ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার, অল প্লান্টস, অ্যানিমালস, ফাঙ্গি অ্যান্ড মাইক্রোবস এক্সিবিটেড মেটাবলিজম। তাহলে কি বলেছে অল প্লান্টস, অ্যানিমালস অ্যান্ড ফাঙ্গি অ্যান্ড মাইক্রোবস এক্সিবিটেড metabolism, the sum total of all the chemical reaction occurring in our body is metabolism. No non-living object exhibits metabolism. Metabolic reactions can be demonstrated outside the body in cell free systems and isolated metabolic reaction outside the body of an organism performed in a test tube is neither living nor non-living. তাহলে কি বলেছে neither living or non-living. Hence, while metabolism is a defining feature of all living organisms without exception, isolated metabolic reaction in vitro are not living things but surely living reactions, and cellular organization of the body is the defining feature of life forms. তারপরে কি বলেছে perhaps the most obvious and technically complicated feature of all living organism is this ability to sense their surroundings of environment and respond to this environmental stimuli which could be physical and chemical or biological. তাহলে কি বলেছে physical or chemical or biological. We sense our environment through our sense organs, plants, and respond to external factors like light, water, temperature, other organism, pollutants, etc. All organisms form the prokaryotes of the most complex eukaryotes can sense and respond to environmental তারপরে কি বলেছে photo period affects reproduction in seasonal breeders both plants and animals. All organisms handle chemicals entering their bodies. All organisms therefore are aware of their surrounding. Human beings is the only organisms who is aware of himself, that is has consciousness therefore becomes the defining property of living organisms. When it comes to human beings, it is all the more difficult to define the living state. We observe living state and we observe a patient lying in coma in hospitals, virtually supported by machines which replace heart and lungs. The patient is otherwise brain dead. The patient has no self-consciousness. Are such patients who never come back to normal life, living or non-living. কি
কি বলেছে, in higher classes you will come to know that all living phenomena are due to underlying interaction properties of tissue are not present in the constituent cells but arise as a result of the interactions among the constituents and cells. Similarly, properties of cellular organelles are not present in the molecular constituents of the organelle but arise as a result of interactions among the molecular components comprising the organelle. These interactions result in emergent properties at a higher level of organization. The phenomenon is true in the hierarchy of organizational complexity at all levels. কি বলেছে, therefore we can say that living organisms are self-replicating, evolving and regulating interactive systems capable of responding to external stimuli. Biology is the story of the life on earth. Biology is the story of evolution of living organism on earth. All living organism, present, past and future, are linked to one another by and sharing of the common genetic material but the varying degrees. তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে সেল থেকে আমরা টিস্যু পাবো, টিস্যু থেকে পাবো অর্গ্যান থেকে অর্গ্যান যুক্ত হয়ে কী করবে, অর্গ্যান সিস্টেম বানাবে, অর্গ্যান সিস্টেম আবার কী করবে, অর্গ্যান সিস্টেম আবার বানাবে কি, অর্গানিজম, অর্গান সিস্টেম কি বানাবে, অর্গানিজম। তাহলে সেল থেকে আমরা টিস্যু পাচ্ছি, টিস্যু থেকে অর্গ্যান পাচ্ছি, অর্গ্যান থেকে অর্গান সিস্টেম পাচ্ছি, অর্গান সিস্টেম থেকে কি পাচ্ছি, অর্গানিজম। ফাদার অফ ট্যাক্সোনমি বা যদি বলে প্লান্ট ট্যাক্সোনমি বা যদি বলে অ্যানিমাল ট্যাক্সোনমি বা যদি বলে বাইনোমিয়াল নমেনক্লেচার, তাহলে এগুলো কে দিয়েছিল, ক্যারোলাস লিনিয়াস। তাহলে তোমরাও লিখে নিতে পারো এভাবে যে ফাদার অফ ট্যাক্সোনমি বা প্লান্ট ট্যাক্সোনমি বা অ্যানিমাল ট্যাক্সোনমি বা বাইনোমিয়াল নমেনক্লেচার যদি বলে তাহলে কে করেছিল, সেটা হচ্ছে কি ক্যারোলাস লিনিয়াস। তারপরে হচ্ছে কি ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউ উইল সি আ লার্জ ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজম, বি ইট পটেড প্লান্টস, ইনসেক্টস, বার্ড, your pets or other animals and plants. There are also several organisms that you cannot see with your naked eye, but তাহলে আমরা অনেক কিছু খালি চোখে দেখতেও পারি না, দে আর অল অ্যারাউন্ড ইউ, কিন্তু তারাও আমাদের চারিপাশে রয়েছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে কি, ইফ উই ওয়ার টু ইনক্রিজ দ্য এরিয়া দ্যাট উই মেক অবজারভেশনস ইন দ্য রেঞ্জ অ্যান্ড ভ্যারাইটি অফ অর্গানিজম দ্যাট ইউ সি উড ইনক্রিজেস, অবভিয়াসলি ইট উই ওয়ার টু ভিজিট আ ডেন্স forest, you would probably see a much greater number and kinds of living organism in it. কি বলেছে, each different kind of plant, animal of organism that you see represents a species. The number of species that are known and described range between 1.7 to 1.8 million. তাহলে নাম্বার অফ স্পিসিস কতগুলো, 1.7 থেকে 1.8 মিলিয়ন, 1.7 থেকে 1.8 মিলিয়ন। This refers to biodiversity or the number and types of organisms present on earth. We should remember here that as we
explore new areas and even old ones. New organisms are continuously being identified. As stated earlier, there are millions of plants and animals in the world. We know the plants and animals in our own area by their local names. কি বলেছে আমরা as stated earlier, there are millions of plants. কি বলেছে millions of plants মানে 0.5 মিটার, আর বলেছে and animals 1.2। তাহলে কি বলেছে in the world we know the plants and animals in our own area by their local names. These local names would vary from place to place. Even within a country property, you would recognize the confusions that would be created if we did not find ways to means to talk to each other to refer to organisms we are talking about। তাহলে কি বলেছে তাহলে এখানে কি বলেছে টোটাল ডিসকভার্ড হয়েছিল 1.7 থেকে 1.8 মিলিয়ন স্পিসিস। তাহলে এর মধ্যে হচ্ছে প্লান্ট হচ্ছে 0.5 মিলিয়ন আর অ্যানিমাল হচ্ছে 1.2 মিলিয়ন আর অ্যানিমাল হচ্ছে 1.2 মিলিয়ন। তাহলে যদি ল্যাক্সে ধরে তাহলে কি হবে 17 থেকে 18 লাখ, 17 থেকে 18 লাখ। তাহলে hence there is a need to standardize the naming of living organisms such that a particular organism is known by the same name all over the world. This process is called nomenclature। তাহলে কি বলেছে obviously nomenclature or naming is only possible when the organism is described correctly and we know to what organism the name is attached to. This is identification. In order to facilitate the study, number of scientists have established procedures to assign a scientific name to each known organism. This is acceptable to biologists all over the world. For plants, scientific names are based on agreed principles and criteria which are proved in International Code for Botanical Nomenclature। এটা আসবে কি আসতেই পারে কি ICBN এর ফুল ফর্মটা কি? ICBN এর ফুল ফর্ম হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নমেনক্লেচার। You may ask how are animals named। তাহলে অ্যানিমালস নেম কী করে দেওয়া যাবে? অ্যানিমাল ট্যাক্সোনমিক্স have evolved International Code of Zoological Nomenclature। তাহলে অ্যানিমালের নেমগুলো কী করে দেওয়া যাবে? তাহলে ICZN এর মাধ্যমে। তাহলে ICZN এর ফুল ফর্ম হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। The scientific names ensure that each organism has only one name. Description of any organism should enable the people in any part of the world to arrive at the same name. They also ensure that such a name was not been used for any other known organism. Biologists follow universally accepted principles to provide scientific names to known organisms. Each name has two components: the generic name and the specific epithet. This system of providing a name with two components is called binomial nomenclature. This naming systems given by Carolus Linnaeus is being practiced by biologists all over the world. The naming system using a two-word format was
convenient. Let us take the example of mango to understand the way of providing scientific names better. Providing scientific names better. Providing scientific names better. The scientific name of mangoes is written by Mangifera indica. তাহলে ম্যাঙ্গোর সাইন্টিফিক নেমটা কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কি করে লেখা হচ্ছে? প্রথমটা দেখো ক্যাপিটালে আর পরেরটা হচ্ছে স্মল লেটারে। লেট আস সি হাউ ইট ইজ আ বাইনোমিয়াল নেম। তাহলে এটা আমরা দেখব কি এটা কি বাইনোমিয়াল নেম আছে। ইন দিস নেম ম্যাঙ্গিফেরা রিপ্রেজেন্ট দ্য জেনাস। তাহলে এই যে সাইন্টিফিক নেম এর মধ্যে ম্যাঙ্গিফেরা হচ্ছে জেনাসকে রিপ্রেজেন্ট করে আর ইন্ডিকা হচ্ছে স্পিসিস। তাহলে কি বলেছে? ইন্ডিকা ইজ এ পার্টিকুলার স্পিসিস অর এ স্পেসিফিক এপিথেট। তাহলে স্পিসিসও বলতে পারি বা স্পেসিফিক এপিথেটও বলতে পারি। স্পেসিফিক এপিথেটও বলা যেতে পারে। স্পেসিফিক এপিথেটও বলা যেতে পারে। Other universal rules of nomenclature. Other universal rules of nomenclature আর কি বলেছে? Other universal rules of nomenclature are as follows কি বলেছে? বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন। তাহলে কি বলেছে? বায়োলজিক্যাল নেমটা জেনারেলি কিসে লেখা হয় সেটা হচ্ছে কি ল্যাটিন অ্যান্ড রিটেন ইন ইটালিস। তাহলে জেনারেলি ল্যাটিন কিন্তু রিটেন লেখা হয় ইটালিসে অ্যান্ড দে আর ল্যাটিনাইজড অর ডিরাইভড ফ্রম ল্যাটিন ইররেসপেক্টিভ অফ দেয়ার অরিজিন। তাহলে এই চারটে রুলস মনে রাখতে হবে। তাহলে বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন, বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন অ্যান্ড রিটেন ইন ইটালিস, দে আর ল্যাটিনাইজড অর ডিরাইভড ফ্রম ল্যাটিন irrespective of their origin. The first word in a biological name represents the genus while the second component denotes the specific epithet. Both the words in a biological name when handwritten and separately underlined or printed in italics to indicate their Latin origin. তাহলে কি বলেছে? যদি বোথ দ্য ওয়ার্ডস ইন এ বায়োলজিক্যাল নেম ওয়েন হ্যান্ড রিটেন, যদি হ্যান্ড রিটেনে লেখা হয় আর সেপারেটলি আন্ডারলাইন, তাহলে সেপারেটলি কী করতে হয়? আন্ডারলাইন করতে হয়। অর প্রিন্টেড ইন ইটালিক্স, যদি প্রিন্টেড হয় ইটালিক্সে টু indicate their Latin origin. The first word denoting the genus starts with a capital letter while the specific epithet starts with a small letter. It can be illustrated with the example of Mangifera indica. তাহলে এক্সাম্পলটা কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এক্সাম্পল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে চারটে রুলস আরেকবার পড়া যাক। বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন অ্যান্ড রিটেন ইন ইটালিস। দে আর ল্যাটিনাইজড অর ডিরাইভড from Latin irrespective of their origin. The first word in a biological name represents the origin while the second component denote the specific epithet. Both the words in a biological names when handwritten are separately underlined or printed in italics to indicate their Latin origin. The first word denoting the genus starts with a capital letter while the specific epithet starts with a small letter. It can be illustrated with the example of Mangifera indica. তাহলে নেম অফ দ্য অথর অ্যাপিয়ার্স আফটার দ্য স্পেসিফিক এপিথেট দ্যাট ইজ কি অ্যাট দ্য এন্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম অ্যান্ড ইজ রিটেন ইন এ abbreviated from তাহলে কি বলেছে? এক্সাম্পল হচ্ছে কি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ইন লিন
তাহলে কি বলেছে লিনিয়াসের জন্য লিনেন হচ্ছে ইন্ডিকেটস দ্যাট দিস স্পিসিস ওয়াজ ফার্স্ট described by Linnaeus. Since it is nearly impossible to study all the living organism that is necessary to devise some means to make this possible. This process is classification. Classification is the process by which anything is crafted into convenient categories based on the some easily observable characters. For example, we easily recognize groups such as plants or animals or dogs, cats or insects. The moment we use any of these terms, we associate certain characters with the organism in that group. What image do you see when you think of a dog? Obviously, catch one of us will see dogs and not cats. Now, if we were to think of uh, 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 Now, if we were to think of the Alsatians, we know what we are talking about. Similarly, suppose we were to say mammals এর ক্ষেত্রে যদি বলি we would of course think of animals with external ears and body hairs. তাহলে আমরা যদি ম্যামালসদের কথা ভাবি তাহলে কি বলেছে এক্সটার্নাল ইয়ার দেখতে পাওয়া যায় এবং বডি হেয়ার দেখতে পাওয়া যায়। তাহলে কি বলেছে লাইক ওয়াইজ ইন প্লান্টস ইফ উই ট্রাই টু টক অফ উইট the picture in each of our minds will be of wheat plants, not of rice of any other plant. Hence, all these dogs, cats, mammals, wheat, rice, plants, animals, etc. are convenient categories we use to study organisms. The scientific term of these categories is taxa. Scientific categories of taxa. তাহলে কি বলেছি হিয়ার ইউ মাস্ট রিকগনাইজ দ্যাট ট্যাক্সা ক্যান ইন্ডিকেট ক্যাটাগরাইজ at very different levels plants also from a taxa. Wheat is also a taxa. Similarly, animals, mammals, dogs are all taxa. But you know that a dog is a mammal and mammals are animals. Therefore, animals, mammals and dogs represent taxa at different levels. Hence, based on characteristic, all living organism can be classified into different taxa. This process of classification is taxonomy. External and internal structure along with the structure of cell development. তাহলে মডার্ন ট্যাক্সোনমি নিও সিস্টেমেটিক্স আর একটা পড়বো বায়ো সিস্টেমেটিক্স, সেটা হচ্ছে কি জুলিয়ান কে। তাহলে প্রসেস অ্যান্ড ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, প্রসেস অ্যান্ড ইকোলজিক্যাল ইনফরমেশন অফ অর্গানিজমস আর এসেনশিয়াল অ্যান্ড ফর্ম দ্য basis of modern taxonomic studies. Hence, characterization, identification, classification and nomenclature are the process that are basic to taxonomy. Taxonomy is not something new. Human beings have always been interested in knowing more and more about the various kinds of organism, particularly with reference to their own use. In early days, human beings needed to find sources for their basic needs of food, clothing and shelter. তাহলে বেসিক নিড কী কী থাকে? তাহলে ফুড লাগবে, ক্লথিং লাগবে আর শেল্টার লাগবে, থাকার জন্য কোনো জায়গা লাগবে। দ্য আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন
were based on the uses of the various organisms. Human beings were since long not only interested in knowing more about different কি লেখা আছে এটা ডিফারেন্ট আচ্ছা কেটে গেছে এখানে different kinds of organisms and their diversities, but also the relationships among them. The branch of study was referred to as systematics. The word systematics is derived from the Latin word systema. তাহলে systematic ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? ল্যাটিন থেকে, সিস্টেমা শব্দ থেকে, যেটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, which means systematics arrangement of organism. Linnaeus used Systema Naturae as the title of his publication. The scope of systematics was later enlarged to include identification, nomenclature, and classification. Systematics takes into account evolutionary relationship between organisms. তাহলে তারপরে কি বলেছে? ট্যাক্সোনমিক ক্যাটাগরিজের মধ্যে কি পড়বো? ক্লাসিফিকেশন ইজ নট এ সিঙ্গেল স্টেপ প্রসেস। তাহলে ক্লাসিফিকেশন সিঙ্গেল স্টেপ প্রসেস নয়, বাট ইনভলভস হায়ারার্কি অফ স্টেপস। তাহলে বাট ইনভলভস হায়ারার্কি অফ স্টেপস in which each step represents a rank of category. Since the category is a part of the overall taxonomic arrangement, it is called the taxonomic categories, and all categories together constitute the taxonomic hierarchy. Each category referred to as a unit of classification in fact represents a rank and is commonly termed as taxon. তাহলে প্লুরালে কি বলবো? ট্যাক্সা। তাহলে taxonomic categories and hierarchy can be illustrated by an example. Insect represents a group of organisms sharing common features like three pairs of joint legs. It means insects are recognizable concrete objects which can be classified and thus were given a rank by category. Can you name other such groups of organisms? Remember, groups represent category. Category further denotes rank. Each rank or taxon, in fact, represents a unit of classification. These taxonomic categories are distinct biological entities and not merely morphological aggregates. Taxonomical studies of all known organisms have led to the development of common categories such as kingdom, phylum, or division for plants. Classes, order, family, genus, and species. All organisms, including those in the plant and animal kingdoms, have species as the lowest category. Now the question we may ask is how to place an organism in various categories. The basic requirement is the knowledge of characters of an individual or group of organisms. This helps in identifying similarities and dissimilarities among the individuals of the same kind of the organism as well as of other kinds of organism. Species, lowest category, real basic unit termed by genre. তাহলে কি বলেছে? taxonomic studies consider
consider a group of individuals, organisms with fundamental similarities as a species. One should be able to distinguish one species from the other closely related species based on the distinct morphological differences. Let us consider Mangifera indica, Solanum tuberosum, potato, and Panthera leo lion. All the three names indica, tuberosum, and leo represent the specific epithets, while the first words Mangifera, Solanum, and Panthera are genera and represent another higher level of taxon of category. Each genus may have one or more than one species. Epithets representing different organisms but having morphological similarities. Having morphological similarities. For example, Panthera has another specific epithet called tigris, and Solanum included species like nigrum and Melangena. Human beings belong to the species Spanish, which is grafted in the genus Homo. The specific names thus for human beings is written as Homo sapiens. তাহলে জেনাসের মধ্যে কি পড়বো? জেনাসের মধ্যে জেনাস comprises a group of related species which has more characters in common in comparison to species of other genera. We can say that genera are aggregates of closely related species. For example, potato and brinjal are two different species but both belong to the genus and Solanum. Lion, Panthera leo, leopard, Panthera pallidus, and tiger, Panthera tigris, with several common features, are all species of the genus Panthera. The genus differs from another genus Felis, which included cat. তারপরে কি বলছে? Family. The next category, family, has a group of related genera with still less number of similarities. With still less number of similarities as compared to genus and species. Families are characterized on the basis of both vegetative and reproductive features of plant species among plants. For example, three different genera Solanum, Petunia, and Datura are placed in the family Solanaceae. Among animal, for example, genus Panthera comprising lion, tiger, leopard is put along with genus Felis, cats, in the family Felidae. Similarly, if we observe the feature of the cat and dog, we will find some similarities and some differences as well. They are separated into two different families, Felidae and Canidae, respectively. Felidae ক্যাটের ক্ষেত্রে and Canidae family হচ্ছে ডগের ক্ষেত্রে। তারপরে হচ্ছে order. You have seen earlier that categories like species, genus, and families are based on a number of similar characters. Generally, order and other higher taxonomic categories are identified based on the aggregates of characters. Order, being a higher category, is the assemblage of families which exhibit a few similar characters. The similar characters are less in number as compared to different genera included in a family. Plant families like
convoluency, solanaceae are included in the order Polynomials, mainly based on the floral characters. The animals order Carnivora includes families like Felidae and Canidia. Classes কি বলেছে, the category includes related orders, for example order Primata comprising monkey, gorilla and gibbon is placed in class Mammalia along with order Carnivora that includes animals like tiger, cat and dog. Class হচ্ছে Mammalia has other orders also. তাহলে কি বলেছে, ফাইলামের ক্ষেত্রে classes comprising animals like fishes, amphibians, reptiles, birds along the mammals constitute the next higher category called phylum. All these based on the common features like presence of notochord and dorsal hollow neural system are included in phylum Chordata. In case of plants, classes with a few similar characters are assigned to a higher category called division. Kingdom হচ্ছে কি all animals belonging, kingdom হচ্ছে all animals, kingdom হচ্ছে কি all animals belonging to all animals belonging to various phyla are assigned to the highest category called kingdom Animalia. In the classification কি বলেছে, in the classification system of animals, the kingdom Plantae on the other hand is distinct and compares all plants from various division. Henceforth we will refer to these two groups as animal and plant kingdoms. The taxonomic categories from species to kingdom have been shown in ascending order, starting with species in figure 1.1. These are both categorized, however taxonomists have also developed subcategorized in this hierarchy to facilitate more sound and scientific placement of various taxa. Look at the hierarchy of figure 1.1. তাহলে কি বলেছে, কিংডম, ফাইলাম or ডিভিশন, নম্বর অফ কমন ক্যারেক্টার লেস থাকে কিংডমের মধ্যে, নম্বর অফ কমন ক্যারেক্টার মোর থাকে স্পিসিসে। তাহলে কিংডম, ফাইলাম তাহলে বেশি থাকবে স্পিসিসে, স্পিসিস থেকে জেনাস, জেনাস থেকে ফ্যামিলি, ফ্যামিলি থেকে অর্ডার, অর্ডার থেকে ক্লাস, ক্লাস থেকে ফাইলাম or ডিভিশন, ডিভিশন থেকে কি কিংডম, যেখানে নম্বর অফ কমন ক্যারেক্টারিস্টিক লেস থাকে। Decreasing lower the taxa, more are the characteristic that the members within the taxon share. Higher the category, greater is the difficulty of determining the relationship to other taxa at the same level. Hence the problem of classification becomes more complex. তাহলে কি বলেছে, table 1.1 indicates the taxonomic categories to which some common organisms like housefly, man, mango and wheat belong. তাহলে এই টেবিলটা সবসময় মনে রাখতে হবে। তাই টেবিলটা মনে রাখার শর্টের জন্য একটা ভিডিও দেব, যে শর্ট প্রসেস কী করে মনে রাখবো। তো কমন নেম ম্যান, বায়োলজিক্যাল নেম হচ্ছে হোমোস্যাপিয়েন্স, জেনাস হচ্ছে হোমো, ফ্যামিলি হচ্ছে হোমিনিটি, তারপরে হচ্ছে অর্ডার হচ্ছে প্রাইমাটা, ক্লাস হচ্ছে ম্যামেলিয়া, ফাইলাম আর ডিভিশন হচ্ছে কর্ডাটা। তারপরে হচ্ছে হাউস ফ্লাই, এর ক্ষেত্রে বায়োলজিক্যাল নেম মোস্কা ডোমেস্টিকা, জেনাস হচ্ছে মোস্কা অ্যান্ড তারপরে হচ্ছে কি ফ্যামিলি হচ্ছে মাস্কিরিয়া, অর্ডার হচ্ছে ডিপটেরা, ক্লাস হচ্ছে ইনসেক্টা, ফাইলাম হচ্ছে কি আর্থবোটা। ম্যাঙ্গোর ক্ষেত্রে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, জেনাস হচ্ছে ম্যাঙ্গিফেরা, ফ্যামিলি হচ্ছে অ্যানাকার্ডিয়েসি, অর্ডার হচ্ছে স্যাপেন্ডিয়ালস, তারপরে হচ্ছে ক্লাস হচ্ছে ডাইকটিলিডেন, আর হচ্ছে ফাইলাম হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। উইটের ক্ষেত্রে হচ্ছে টিট্রিকাম অ্যাস্টিবাম, জেনাস হচ্ছে টিট্রিকাম অ্যান্ড ফ্যামিলি হচ্ছে পোয়েসি, অর্ডার হচ্ছে পোলস আর ক্লাস হচ্ছে মোনোকটিলিডেন, আর ফাইলাম আর ডিভিশন হচ্ছে কি অ্যাঞ্জিওস্পার্মি।
তাহলে মেনের ক্ষেত্রে হোমোস্যাপিয়েন্স, জেনাস হচ্ছে হোমো, অ্যান্ড ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে হোমিনিডা, অর্ডার হচ্ছে প্রাইমেটা, ক্লাস হচ্ছে ম্যামেলিয়া, ফাইলাম আর ডিভিশন হচ্ছে কর্ডাটা, হাউস ফ্লাই হচ্ছে মস্কা ডোমেস্টিকা, অ্যান্ড জিনাস হচ্ছে মাস্কা, আর ফ্যামিলি হচ্ছে মাস্কিডিয়া, আর অর্ডার হচ্ছে ডিপটেরা, ক্লাস হচ্ছে ইনসেক্টা, ফাইলাম আর ডিভিশন হচ্ছে আর্থ্রোপোডা, ম্যাঙ্গো হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, জেনাস হচ্ছে ম্যাঙ্গিফেরা, ফ্যামিলি হচ্ছে অ্যানাকার্ডিয়েসি, আর অর্ডার হচ্ছে স্যাপেন্ডিয়ালস, আর ক্লাস হচ্ছে ডাইকটিলিডিন, ফ্যামিলি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। তারপরে হচ্ছে উইট হচ্ছে টিট্রিকাম অ্যাস্টিভাম, জিনাস হচ্ছে টিট্রিকাম, ফ্যামিলি হচ্ছে পোয়েসি, অর্ডার হচ্ছে পোলস, ক্লাস হচ্ছে মনোকটিলিডেন্সি, আর ফাইলাম বা ডিভিশন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি।